নমস্কার বন্ধুরা, স্টাডি মেলাতে তোমাদের সকলকে স্বাগত। আমি অভিজিৎ বিশ্বাস। আজকেও আমি তোমাদের জন্য ক্লাস করাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল। তাহলে চলো চটপট দেরি না করে শুরু করে দিই। এর আগের দিন আমরা ক্লাস শেষ করেছিলাম, অর্থাৎ লাস্ট ভিডিওতে শুক্র গ্রহ ও সন্ধ্যা তারা পর্যন্ত। আজকে আমি তোমাদের ক্লাস করাবো গ্রহের বৈশিষ্ট্য এবং আমাদের সৌরমণ্ডলে যে 8টি গ্রহ আছে এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে চলো শুরু করে দিই। গ্রহ এবং গ্রহের কি কি বৈশিষ্ট্য। গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, অর্থাৎ সৌরমণ্ডলে যতগুলি গ্রহ আছে কারোরই নিজস্ব আলো ও উত্তাপ নেই। এবং নক্ষত্রের আলোয় আলোকিত হয়। গ্রহরা কার আলোয় আলোকিত হচ্ছে? নক্ষত্রের আলোয় আলোকিত হচ্ছে। নক্ষত্র হচ্ছে সূর্য, তাহলে সূর্যের আলোয় প্রত্যেকটি গ্রহ, সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহ আলোকিত হচ্ছে। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, অর্থাৎ যতগুলি গ্রহ থাকে প্রত্যেকটি গ্রহ কোনো নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরছে। সৌরমণ্ডলের নক্ষত্র হচ্ছে সূর্য নিজে, তো সূর্যের আকর্ষণে সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে। এবং গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট। আমরা আগেই পড়েছি সূর্য আমাদের থেকে কত বড়, সেই তুলনায় গ্রহগুলো সৌরমণ্ডলে যতগুলি গ্রহ আছে প্রত্যেকটি গ্রহই সূর্যের থেকে অনেক ছোট, তাই বলা হয় গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট। এই যে এই চারটি আমরা পড়লাম, এটি হচ্ছে চারটি গ্রহের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই। দ্বিতীয়টা হচ্ছে নক্ষত্রের আলোয় আলোকিত হয়। তৃতীয় হচ্ছে নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে এবং গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট। এইবার আমরা জানবো অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহ কাকে বলে। অন্তঃস্থ গ্রহ হচ্ছে প্রথম যে চারটি গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। দেখো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে চারটি গ্রহ, এটা হচ্ছে অন্তঃস্থ গ্রহ। এবং বহিঃস্থ গ্রহগুলো কোনগুলি? সে পরের চারটি গ্রহ। ঠিক আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই চারটি গ্রহ হচ্ছে বহিঃস্থ গ্রহ। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, প্রথম চারটি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলো হচ্ছে অন্তঃস্থ গ্রহ, ও পরের চারটি বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলো হচ্ছে বহিঃস্থ গ্রহ। ঠিক আছে। এবার অন্তঃস্থ গ্রহর মধ্যে বৈশিষ্ট্য কি? আয়তনে অনেকটা পৃথিবীর মতো। ঠিক আছে, এই যে চারটি অন্তঃস্থ গ্রহ তাদের যে আয়তন মানে বড়, প্রত্যেকটাই আয়তনে অনেকটা পৃথিবীর মতো। ঠিক আছে, পৃথিবীতে কম বেশি। আর বহিঃস্থ গ্রহগুলির কি বৈশিষ্ট্য আছে? বহিঃস্থ গ্রহগুলি অতিকায় গ্যাসীয় গ্রহ। এই বহিঃস্থ গ্রহগুলি হচ্ছে যে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলো অনেক বড় বড় এবং গ্যাসীয় গ্রহ, অর্থাৎ গ্যাসে ভর্তি থাকে, হাইড্রোজেন, হিলিয়াম ও নানান রকম গ্যাসে ভর্তি। ওই জন্য হচ্ছে বহিঃস্থ গ্রহগুলি অতিকায় গ্যাসীয় গ্রহ এবং অন্তঃস্থ গ্রহগুলি অনেকটা আয়তনে পৃথিবীর মতো। এবার প্রত্যেকটি গ্রহ কেন্দ্রে দিয়ে একটি সরল রেখা কল্পনা করা হয় যাকে অক্ষ বলে। প্রত্যেকটি গ্রহ আছে আমাদের সৌরমণ্ডলে, তার মধ্য দিয়ে একটি সরলরেখা কল্পনা করা হয়। সরলরেখা কল্পনা করা হচ্ছে মানে হচ্ছে কল্পনা করা হয়েছে, আদৌ কিন্তু নেই, একটা কল্পনা করা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানী একটা কল্পনা করেছে, সেটাই বলেছে যে প্রত্যেকটি গ্রহের কেন্দ্র দিয়ে একটি সরল রেখা কল্পনা করা হয় যাকে অক্ষ বলে। ঠিক আছে, এই যে সরল রেখাটাকে যে কল্পনা করা হয়েছে এটাকেই সেই গ্রহের অক্ষ বলে। ঠিক আছে। সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘোরে। সৌর পরিবারে যত গ্রহ আমরা দেখতে পাচ্ছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে প্লাস সূর্যের চারিদিকেও ঘুরছে। এবার আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝে নিব যে অক্ষের চারিদিকে ঘোরা কোনটি এবং সূর্যের চারিদিকে ঘোরা কোনটি। ঠিক আছে, এই দেখো আমরা ভিডিওটা দেখবো এখনই। এই যে নিজের অক্ষের চারিদিকে, এটা হচ্ছে পৃথিবীর ছবি। ঠিক আছে, এবং পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কিভাবে ঘুরছে বা প্রত্যেকটি গ্রহই অক্ষের চারিদিকে কিভাবে ঘোরে সেটাই তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এই এটা হচ্ছে পৃথিবী কিভাবে ঘুরছে তোমরা দেখতেই পারছো, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে চারপাশ দিয়ে তার চারপাশে ঘুরছে, এটাকে বলে অক্ষের চারিদিকে ঘোরা। ঠিক আছে, এর মাঝখান দিয়ে একটি সরলরেখা কল্পনা করা হয় এবং সরলরেখার চারপাশ দিয়ে এইভাবে ঘুরছে গোল গোল করে, সেটা হচ্ছে অক্ষের চারিদিকে ঘুরছে। এবার হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে। কিভাবে সূর্যের চারিদিকে ঘোরা কোনটা কি দেখি।
এই দেখো সূর্যকে কেন্দ্র করে অর্থাৎ সূর্যকে মাঝখানে রেখে সৌরমণ্ডলে প্রত্যেকটি গ্রহ সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে, ঠিক আছে না, এটাকে বলে সূর্যের চারদিকে ঘোরা। তাহলে তোমাদের কাছে অল ক্লিয়ার হয়ে গেল অক্ষের চারিদিকে ঘোরা এবং সূর্যের চারিদিকে ঘোরা। এবার আমরা দেখি শুক্র এবং ইউরেনাস সম্পর্কে। এবং এই শুক্র হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। শুক্র কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? শুক্র ঘুরছে পূর্ব থেকে পশ্চিম দিক দিয়ে, এবং ইউরেনাস গ্রহটি ঘুরছে উত্তর থেকে দক্ষিণ দিক দিয়ে ঘুরছে, ঠিক আছে। তাহলে যেন সবার মনে থাকে সূর্য কোন দিক থেকে, শুক্র কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পূর্ব থেকে পশ্চিমে, এবং ইউরেনাস ঘুরছে উত্তর থেকে দক্ষিণে। এবং এই শুক্র এবং ইউরেনাস এই দুটি গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঠিক আছে। এই দেখো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে? ঘড়ির কাঁটা এইভাবে ঘোরে না, ডান দিক থেকে বাম দিকে, প্রথমে একটা বাজবে, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে পাঁচটে, তারপরে ছয়টে। এবং শুক্র এবং ইউরেনাস এই দুটি গ্রহ একমাত্র ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঠিক আছে, একদম ঘড়ির কাঁটার দিকে, এইভাবে এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবং অন্য বাকি গ্রহগুলো, বাকি গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা যদি এইভাবে ঘোরে, বাকি গ্রহগুলি এইভাবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে। বাকি গ্রহগুলো কোনগুলি আছে? বুধ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং নেপচুন। এই যে আমরা 6টি গ্রহ বাকি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এইভাবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরাটাকে বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল শুক্র এবং ইউরেনাস ঘুরছে ঘড়ির কাঁটার দিকে এবং বাকি গ্রহগুলো ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এবার সৌরজগতের গ্রহদের মজার কথা কিছু। এবার আমরা সৌরজগতের 8টি গ্রহ আছে, তাদের সম্পর্কে আমরা কয়েকটি বিশেষ কথা জানতে পারবো। মার্কিউরি, যাকে বাংলায় বলে বুধ, বুধের ইংরেজি হচ্ছে মার্কিউরি, ঠিক আছে। এবার দেখি যে পিছনে যে ছবিটা আমরা দেখছি, এটা হচ্ছে বুধের ছবি, বুধ গ্রহের ছবি, ঠিক আছে। এখন দেখি বুধ গ্রহ সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, ঠিক আছে, বুধ। আমরা আগে ভিডিওতে দেখেছি সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? বুধ। কত কোটি কিলোমিটার দূরে আছে? 5.8 কোটি কিলোমিটার দূরে, ঠিক আছে, বুধ গ্রহের দূরত্ব। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার দূরে। ধূসর রঙের, গায়ে প্রচুর গর্ত, দেখো পিছনে ধূসর রঙে দেখাচ্ছে না, বলছে ধূসর রং এবং গায়ে প্রচুর গর্ত আছে, ঠিক আছে, বুধ গ্রহে। যেই দিকটি সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যেই দিকে সূর্য উঠে আর যেই দিকটি সূর্যের দিকে থাকছে সেই দিকের উষ্ণতা থাকছে 430 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। বুধের আবর্তন গতি মানে নিজের অক্ষের চারিদিকে ঘোরা, ওটা হচ্ছে আবর্তন গতি, ঠিক আছে। 58 দিন 17 ঘন্টা, অর্থাৎ বুধ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে 58 দিন 17 ঘন্টা। এবং পরিক্রমণ মানে হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরা। সূর্যের চারিদিকে কতদিন লাগছে বুধের? 88 দিন, অর্থাৎ বুধ সূর্যের চারিদিকে 88 দিনই ঘুরে ফেলাচ্ছে, ঠিক আছে। এইবার আমরা জানবো শুক্র গ্রহকে ইংরেজিতে কি বলে? ভেনাস, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে কাছে এই গ্রহ, অর্থাৎ প্রথমে আছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর সব থেকে কাছের হলো না, ঠিক না, সেটাই বলছে। পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের, অর্থাৎ বুধের আকৃতি, পৃথিবীর আকৃতিও যা এবং শুক্রের আকৃতিও ঠিক ততটাই, ঠিক আছে। সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিমি, অর্থাৎ সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে 10.7 কোটি কিমি। আবর্তন গতি কত তার? 243 দিন। শুক্রের আবর্তন গতি, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে শুক্র 243 দিন, এবং পরিক্রমণ কত দিনে করছে? 225 দিন, অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরে আসছে 225 দিনে। সৌরজগতের উষ্ণতম গ্রহ, সৌরজগতে যত গ্রহ আছে 8টি গ্রহ, তার মধ্যে সব থেকে গরম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। কত ডিগ্রি তাপমাত্রা? 465 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শুক্র গ্রহে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি। কারণ উষ্ণতা কেন এত গরম শুক্র? কারণ প্রচুর পরিমাণে শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইড থাকে, তাই শুক্র গ্রহের উষ্ণতা এত বেশি। এইবার আমরা জানবো আমাদের পৃথিবীকে ইংরেজিতে বলে আর্থ, ঠিক আছে। সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিমি, ঠিক আছে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিমি, অর্থাৎ সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে।
গড় তাপমাত্রা 15°C, অর্থাৎ গড় তাপমাত্রা পৃথিবীর 15°C। সৌরজগতে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। সৌরজগতে যে 8টি গ্রহ আছে তার মধ্যে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব। প্রাণের অস্তিত্ব মানে বোঝাচ্ছে এখানে একমাত্র প্রাণীরা আছে, তাই না? মানুষ, গরু, ছাগল, ভেড়া সব প্রাণীরা আছে। বাকি যে 7টি গ্রহ আছে তার মধ্যে এখনো কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি। তার জন্য বলছে সৌরজগতে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আবর্তন গতিগত পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর আবর্তন গতি অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ওর জন্য তো আমরা বলি দেখো 24 ঘন্টা দিন রাত হয়, তাই না? ওইটাই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর পরিক্রমণ গতি অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে কতদিনে ঘুরে আসছে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। অর্থাৎ সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীর ঘুরে আসতে এই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে। পৃথিবীকে আরেকটি কি গ্রহ বলে? নীল গ্রহ বলে। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়। কারণ নীল গ্রহ কেন বলে? দেখো পৃথিবীর যে পিছনের ছবিটা আমরা দেখছি এটা নীল গ্রহ না, নীলের মধ্যে দেখাচ্ছে, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। এবার আমরা জানবো মঙ্গল। মঙ্গলকে ইংরেজিতে কি বলে? মার্স। মঙ্গল গ্রহকে ইংরেজিতে কি বলছে? মার্স। সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিমি। মঙ্গল গ্রহ সূর্য থেকে দূরত্ব কত? 22.8 কোটি কিমি দূরত্বে আছে। মাটিতে, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় দেখাতে লাল। অর্থাৎ মঙ্গল গ্রহের যে মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড আছে, ঠিক আছে, তার জন্য মঙ্গল গ্রহে দেখতে লাল দেখায়। দেখো পিছনে যে তোমরা ছবিটা দেখছো ওটাই মঙ্গল গ্রহের ছবি, ঠিক আছে, তাই লাল গ্রহ বলে। তাই লাল গ্রহ কাকে বলে? মঙ্গল গ্রহকে। কারণ মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড আছে। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো। মঙ্গল গ্রহের যে তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তাই অনেকে দেখো নাসা বা ইসরো সব প্রত্যেকটা মহাকাশ গবেষণা কেন্দ্র মঙ্গলে নিজের পরীক্ষা নিরীক্ষা করছে মঙ্গলে প্রাণ ছিল কিনা বা প্রাণ আছে কিনা। কারণ তাপমাত্রা যেহেতু পৃথিবীর মতো তাই প্রাণ থাকলেও থাকতে পারে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল। মঙ্গল গ্রহে একসময় জল ছিল, এটা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে। ঠিক আছে। আবর্তন কত মঙ্গল গ্রহে? অর্থাৎ মঙ্গল আবর্তন বলতে নিজের অক্ষের চারিদিকে মঙ্গল গ্রহ কতদিনের সময় লাগছে? 24 ঘন্টা 37 মিনিট, অর্থাৎ পৃথিবীর মতো। ঠিক আছে না? দেখো নিজের অক্ষের চারিদিকে মঙ্গল গ্রহ ঘুরছে 24 ঘন্টা 37 মিনিট। এবং পরিক্রমণ কি? পরিক্রমণ সূর্যের চারদিকে ঘোরা। কতদিন হচ্ছে? 687 দিন। 687 দিনে মঙ্গল গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে আসছে। এবার আমরা জানবো বৃহস্পতি, সারি গ্রহ কা বাপ, সব থেকে বড় গ্রহ তার বৃহস্পতি। বৃহস্পতিকে ইংরেজিতে কি বলছে? জুপিটার। ঠিক আছে। বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। সৌরমণ্ডলে যত গ্রহ আছে 8টি গ্রহ, তার মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির হচ্ছে মাধ্যাকর্ষণ সবচেয়ে বেশি, তাই না? যে যত বড় হয় তার শক্তি তত বেশি হয়, ওই জন্য বলছে মাধ্যাকর্ষণ শক্তি বৃহস্পতির সবচেয়ে বেশি। সূর্য থেকে দূরত্ব কত? সূর্য থেকে দূরত্ব 77.8 কোটি কিমি। বৃহস্পতি সূর্য থেকে দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিমি। তাপমাত্রা মাইনাস, এই দেখুন এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, 150°C নয়, -150°C বৃহস্পতির তাপমাত্রা। মাইনাসটা যদি না বলো তাহলে কিন্তু কাটা হয়ে যাবে। আবর্তন গতি অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে বৃহস্পতির ঘুরতে কতক্ষণ সময় নিচ্ছে? 9 ঘন্টা 50 মিনিট। এত কম। দেখো 9 ঘন্টা 50 মিনিটে বৃহস্পতি নিজের অক্ষের চারিদিকে ঘুরে ফেলছে। এবং পরিক্রমণ গতি কত? 12 বছর। অর্থাৎ সূর্যের চারপাশ দিয়ে বৃহস্পতির ঘুরে আসতে সময় নেয় 12 বছর। পৃথিবীর সময় নেয় 365 দিন, বৃহস্পতির সময় নেয় 12 বছর। অর্থাৎ আমরা যদি পৃথিবীর বাসিন্দা না হয়ে বৃহস্পতির বাসিন্দা হতাম তাহলে আমাদের 1 বছর 12 বছর হতো। অর্থাৎ 12 বছরে আমাদের 1 বছর হতো। এবার আমরা জানবো শনি। জয় শনিদেব। মানে না, এই শনি গ্রহের সম্পর্কে। শনি গ্রহকে ইংরেজিতে কি বলে? স্যাটার্ন। ঠিক আছে। শনি গ্রহের দূরত্ব কত? সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিমি। ঠিক আছে, সূর্য থেকে দূরত্ব। তাপমাত্রা কত? -184°C। ঠিক আছে, মাইনাস। বৃহস্পতির পর যত গ্রহ আমরা দেখবো সব কয়টাই তাপমাত্রা মাইনাসে আসছে, তাই জন্য 184°C তাপমাত্রা। আবর্তন নিজের অক্ষের চারিদিকে শনি
ও ঘুরছে 10 ঘন্টা প্রায়, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে শনি গ্রহ 10 ঘন্টার মধ্যে ঘুরে যাচ্ছে। এবং পরিক্রমণ করতে অর্থাৎ সূর্যের চারপাশ দিয়ে ঘুরে আসতে 29 বছর 6 মাস। দেখেছো কত দিন লাগছে, 29 বছর 6 মাস লাগছে সূর্যের চারপাশ দিয়ে একবার ঘুরে আসতে শনি গ্রহে। ঠিক আছে। ঘনত্ব কত? ঘনত্ব জলের থেকেও কম। শনি গ্রহের জল যতটা পাতলা, ঠিক এটাই বলছে শনি গ্রহ ঠিক ততটাই পাতলা। এবং ধুলো, বরফ ও পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টি বলয় আছে। এই যে তোমরা চক্রের মতো দেখতে পাচ্ছ না, শনির চারপাশে ঘিরে রেখেছে বা ঘুরছে, এটা হচ্ছে শনির বলয়। এটা হচ্ছে এখানে 7টি বলয় আছে। এই বলয়টি কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি? ধুলো কণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টি বলয় আছে শনি গ্রহের মধ্যে। এই দেখো চক্রের মতো, শ্রীকৃষ্ণের চক্রের মতো ঘুরছে শনির চারপাশ দিয়ে। এবার আমরা জানবো ইউরেনাস সম্পর্কে। ইউরেনাস সূর্য থেকে দূরত্ব কত? 187 কোটি কিমি, মানে 287। ঠিক আছে, 187 কোটি কিমি ইউরেনাসের দূরত্ব সূর্য থেকে। মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ। কোন গ্রহের তাহলে রং সবুজ? ইউরেনাস গ্রহের রং সবুজ। কারণটা কি? মিথেন গ্যাস বেশি আছে ইউরেনাস গ্রহে, তাই মিথেন গ্যাস বেশি থাকায় ইউরেনাসের রং সবুজ। তাপমাত্রা কত? -216 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরেনাস গ্রহের তাপমাত্রা -216 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতলতম গ্রহ সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ অর্থাৎ ঠান্ডা গ্রহ কোনটি? ইউরেনাস। সব থেকে উষ্ণ গ্রহ কোনটি ছিল? শুক্র গ্রহ। আর সব থেকে ঠান্ডা গ্রহ কোনটি? সেটা হচ্ছে ইউরেনাস। ঠিক আছে। আবর্তন কত ইউরেনাসের? প্রায় 17 ঘন্টা, অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে ইউরেনাস ঘুরতে সময় নেয় 17 ঘন্টা। আর পরিক্রমণ কত? অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরতে কতখানি সময় নিচ্ছে? প্রায় 84 বছর। তাহলে ভাবো সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে ইউরেনাসের সময় নিচ্ছে প্রায় 84 বছর। আমরা যদি আজকে ইউরেনাসের বাসিন্দা হতাম তাহলে আমাদের 84 বছরে 1 বছর হতো, অর্থাৎ আমাদের 1 বছর হতো না, আমরা মারা যেতাম এরকম। এবার হচ্ছে নেপচুন সম্পর্কে জানবো। মিথেন ও হিলিয়াম গ্যাস থাকায় রং নীল। তাহলে কোন গ্রহের রং নীল? নেপচুন গ্রহের রং নীল, কারণ মিথেন ও হিলিয়াম গ্যাস আছে জন্য, মিথেন ও হিলিয়াম গ্যাস আছে জন্য নেপচুনের রং নীল। সূর্য থেকে দূরত্ব কত? 449.7 কোটি কিমি, মানে 449.7 কোটি কিমি সূর্য থেকে দূরত্বে, এত কোটি কিমি দূরত্বে আছে। তাপমাত্রা কত? -214 ডিগ্রি সেন্টিগ্রেড। নেপচুনের তাপমাত্রা -214 ডিগ্রি সেন্টিগ্রেড। আবর্তন কত? অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে নেপচুন ঘুরতে কতখানি সময় নিচ্ছে? প্রায় 16 ঘন্টা সময় নিচ্ছে। এবং পরিক্রমণ অর্থাৎ সূর্যের চারপাশ দিয়ে ঘুরে আসতে কত সময় নিচ্ছে? 165 বছর, 165 বছর। ভাবো 165 বছর লাগছে নেপচুনের সূর্যের চারপাশ দিয়ে ঘুরে আসতে। এইবার আমরা জানবো বামন গ্রহ কোনটা। বামন গ্রহ কোনটি বলতো? প্লুটোকে বলা হয় বামন গ্রহ। এক সময় সৌরজগতের 9ম গ্রহ হিসাবে ধরা হতো। আমরা তখন পড়েছি সৌরজগতের 9টি গ্রহ ছিল, কিন্তু 2016 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহের আখ্যা দিয়েছে, অর্থাৎ গ্রহ নয়, বামন গ্রহ। কত সালে আখ্যা দিয়েছে? 2006 সালে। এক সময় ছিল 9ম গ্রহ, 9ম গ্রহ হিসাবে প্লুটোকে আমরা ধরতাম, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা এটাকে বামন গ্রহের আখ্যা দিয়ে দিয়েছে। নিজের কক্ষের কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহরা সরিয়ে দিতে পারে না। বামন গ্রহ কাকে বলে? বামন গ্রহের কক্ষে যদি কোনো একটা মহাজাগতিক বস্তু এসেছে, এটা ধরো প্লুটো, এবং প্লুটো এর চারপাশ দিয়ে ঘুরছে, এই কক্ষে ধরো কোনো একটা মহাজাগতিক বস্তু যদি চলে আসে, এই বামন গ্রহরা সরিয়ে দিতে পারে না, বাকি অন্য গ্রহগুলো সরিয়ে দিতে পারে। তার জন্য যেই গ্রহটি নিজের কক্ষে কোনো মহাজাগতিক বস্তু এলে যে গ্রহগুলি সরিয়ে দিতে পারে না তাদেরকে বলা হয় বামন গ্রহ। চাঁদ থেকে ছোট প্লুটো, মানে আমাদের যে পৃথিবীর যে উপগ্রহ আছে চাঁদ, তার থেকেও ছোট হচ্ছে প্লুটো। ঠিক আছে। সূর্যকে পরিক্রমণ করে অর্থাৎ সূর্যের চারপাশ দিয়ে ঘুরে আসতে প্লুটো কতদিন সময় নিচ্ছে? 248 বছর, 248। ঠিক আছে, 248 বছর লাগছে সূর্যের চারপাশ দিয়ে প্লুটো ঘুরে আসতে। এইবার আমরা জানবো উপগ্রহ। উপগ্রহ কি? যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে। গ্রহ কার চারিদিকে ঘোরে? গ্রহ ঘোরে নক্ষত্রের চারিদিকে। আর উপগ্রহ কার চারিদিকে ঘোরে? উপগ্রহ ঘোরে গ্রহের চারিদিকে।
যেমন যে জ্যোতিষ্কগুলি নিজের আলো উত্তাপ নেই, আলো উত্তাপ ছাড়ে, অর্থাৎ উপগ্রহেরও নিজের আলো উত্তাপ নেই, যেমন গ্রহের মতো গ্রহেরও যেমন নিজের আলো উত্তাপ নেই, উপগ্রহেরও নিজের আলো উত্তাপ নেই। এবং গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে, তাকে বলা হয় উপগ্রহ। কোন গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে। ধরো সূর্য যদি মা হয়, তা পৃথিবী হবে তার সন্তান, আর চাঁদ হবে, অর্থাৎ উপগ্রহগুলো হবে তা পৃথিবীর সন্তান। অর্থাৎ সূর্যের সঙ্গে উপগ্রহ যদি সম্পর্ক আমরা নির্ণয় করি, তাহলে হবে নাতনি, নাতি নাতনির সম্পর্ক, ঠিক আছে না? হচ্ছে উপগ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে না, উপগ্রহগুলো ঘুরছে গ্রহের চারিদিক দিয়ে। এই দেখো, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, ঠিক আছে? চাঁদ কার চারদিক দিয়ে ঘুরছে? চাঁদ পৃথিবীর চারদিক দিয়ে ঘুরছে, আর পৃথিবী সূর্যের চারদিক দিয়ে ঘুরছে। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবা কিভাবে চাঁদ পৃথিবীর চারদিক দিয়ে ঘোরে। এই দেখো, ভিডিওটা ভালো করে দেখো। এই দেখো, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। দেখো, পৃথিবীর চারপাশে একটা ছোট্ট বলের মতো ঘুরছে না একটা জিনিস, গোল গোল করে? এই দেখো, যে এটা হচ্ছে চাঁদ, ঠিক আছে? ওই জন্য উপগ্রহ কার চারপাশ দিয়ে ঘুরছে? উপগ্রহ গ্রহের চারপাশ দিয়ে ঘুরছে। তাহলে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? চাঁদ। তাহলে চাঁদ কার চারপাশ দিয়ে ঘুরবে? পৃথিবীর চারপাশ দিয়ে। দেখো, পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে। আর পৃথিবী কার চারপাশ দিয়ে ঘুরছে? পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশ দিয়ে। এইবার হচ্ছে আমরা চাঁদের সম্পর্কে কিছু জেনে নিই। চাঁদকে ইংরেজিতে কি বলে? মুন, ঠিক আছে? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর একটি উপগ্রহ আছে যার নাম হচ্ছে চাঁদ, ঠিক আছে? ওই জন্য বলছে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিমি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,00,000। দেখো, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এটা মাঝখানে যে দূরত্বটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3,84,000 কিমি, ঠিক আছে? পৃথিবীর আয়তনে 1/4 সমান চাঁদ। মানে পৃথিবীর যে আয়তন, ধরো পৃথিবীকে ধরো এটা পৃথিবী, তাকে 4টা ভাগ করলাম, ঠিক আছে? 4টা ভাগ করা হলো, 4টা ভাগের 1/4 সমান, অর্থাৎ এই শুধু একটা ভাগের সমান হবে চাঁদ, ঠিক আছে? এর জন্য বলেছি পৃথিবী 4/1 এই 4 ভাগের 1/1 সমান হবে চাঁদের আকৃতি। পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের উৎপত্তি হয়েছে। পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষ্ক, অর্থাৎ পৃথিবীর ধরো একটা কোনো জ্যোতিষ্ক মহাকাশ থেকে ভেসে এসে পৃথিবীর গায়ে ধাক্কা লেগেছে, তার ফলে পৃথিবীর একটা কোনো টুকরো বাইরে বেরিয়ে এসেছে, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে এটা চাঁদে তৈরি হয়েছে। ওই জন্য বলছে পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের উৎপত্তি হয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবী 6/1 চাঁদের মাধ্যাকর্ষণ কত? চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 6/1। অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি লাফানো যায় চাঁদে। অর্থাৎ ধরো ধরো কিছু যে এক্স শক্তি প্রয়োগ করে পৃথিবীতে আমি 4 ফুট লাফালাম, আবার ঠিক তাহলে এই এক শক্তি প্রয়োগ করেই পৃথিবীতে চাঁদে আমি 6 গুণ বেশি লাফাতে পারবো, অর্থাৎ 24 ফুট লাফাতে পারবো, ঠিক আছে? আবর্তন ও পরিক্রমণ শেষ করে একই সময়, অর্থাৎ চাঁদ তার আবর্তন এবং পরিক্রমণ দুটো একই সময় শেষ করে, অর্থাৎ 27 দিন 8 ঘন্টায়। চাঁদ নিজে আবর্তন ও পরিক্রমণ 27 দিন ও 8 ঘন্টায় শেষ করে। তাই আমরা চাঁদের একটি অংশ দেখতে পাই, ঠিক আছে? একটি দিকেই দেখতে পাই। এবার চলো চন্দ্রকলা ও চন্দ্রমাস সম্পর্কে জানবো। চন্দ্রকলা কি ও চন্দ্রমাস কি? চন্দ্রকলা কি? আমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে আমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলে চন্দ্রকলা। দেখো, প্রথমে এটা হচ্ছে আমাবস্যা, এখানে কোনো চাঁদ ছিল না, মানে চাঁদ দেখা যাচ্ছে না, কেননা আমাবস্যা তো চাঁদ দেখা যায় না। আমাবস্যা কি হয়? কালী পূজা হয়। তারপরে দেখো অল্প একটু চাঁদ দেখা যাচ্ছে, কুমড়োর ফালির মতো, তাই না? তারপরে আরেকটু বেশি চাঁদ দেখা যাচ্ছে, তারপরে আরেকটু বেশি চাঁদ দেখা যাচ্ছে, অল্প একটু বাকি আছে চাঁদ দেখার। এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ, দেখো একদম পুরো গোল রুটির মতো। এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ। সেটাই বলছে আমাবস্যা থেকে পূর্ণিমায়, যেখানে আমাবস্যা ছিল, আমাবস্যা থেকে পূর্ণিমা অব্দি আসলো চাঁদ, ঠিক আছে? আবার পূর্ণিমা থেকে আমাবস্যায়, যখন পূর্ণিমা, এখন পূর্ণিমা থেকে আবার আমাবস্যায় আসবে, আমাবস্যায় আসবে চাঁদ অল্প, যেটা পূর্ণিমার চাঁদ ছিল সম্পূর্ণ গোল রুটির মতো, সেটা অল্প একটু খেয়ে গেল। তারপরে দেখো আরো অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে,
তারপর কত আবার কুমড়োর ফালির মতো চাঁদ দেখা যাচ্ছে, যেখানে আমরা কুমড়ো ফালির মতো দেখেছিলাম এখানেও তাই কুমড়োর ফালির মতো চাঁদ দেখা যাচ্ছে। তারপরে আবার অমাবস্যা, সেটাই বলেছে অমাবস্যা থেকে পূর্ণিমা এবং এই যে অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের আলোকিত অংশের বাড়া কমা, তাই না? আলোকিত অংশ প্রথমে কুমড়োর ফালি, তারপর অর্ধেক, তারপর অল্প একটু আরেকটু কম, তারপর সম্পূর্ণ ভালো, আবার আবার অর্ধেক, তারপর আরো অর্ধেক, তারপর কুমড়োর ফালি, তারপর আবার নেই। এটাই বলছে অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যা চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলছে চন্দ্রকলা। তাহলে এবার চন্দ্র মাস কি? পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় চন্দ্রমাস। ধরো এই যে একটা পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমা থেকে আবার যখন একটা পূর্ণিমা আসবে, এই দুটো মাসের সময়কালটাকে বলছে, দুটো মাসের সময়কে বলছে চন্দ্রকলা। ঠিক আছে, একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমায় সময়কালকে বলা হয় চন্দ্র মাস। ঠিক আছে, চন্দ্রকলা আর চন্দ্র মাস। এবার হচ্ছে গ্রহ এবং গ্রহ, কোন কোন গ্রহ কয়টি উপগ্রহ আছে এবং কি কি বিশেষ বিষয় কয়েকটি উপগ্রহের নাম আমরা জানতে পারবো। পৃথিবী, আমরা প্রথমেই দেখলাম পৃথিবীর কয়টি উপগ্রহ, পৃথিবীর একটি উপগ্রহ, কি নাম তার? চাঁদ। ঠিক আছে, এবার হচ্ছে মঙ্গল, মঙ্গলের কয়টি উপগ্রহ? দুটি উপগ্রহ, কি কি নাম? একটা হচ্ছে ডাইমস আর একটা হচ্ছে ফোবস। দেখো ছবি দিয়ে দিচ্ছি, ডাইমস এবং একটা হচ্ছে ফোবস। এবার হচ্ছে বৃহস্পতি সম্পর্কে জানবো, বৃহস্পতির কয়টি উপগ্রহ? 67টি, তাই না? বৃহস্পতি অনেক বড় গ্রহ, তাই তার উপগ্রহ সংখ্যা অনেক বেশি, 67। ঠিক আছে, তার মধ্যে দুটো উপগ্রহের নাম কি? একটা হচ্ছে গ্যানিমিড আর একটা হচ্ছে ইউরোপা। আরো অনেক উপগ্রহ আছে, তার মধ্যে দুটো উপগ্রহের নাম আমরা বললাম। এবার হচ্ছে আমরা শনির সম্পর্কে বলবো। শনির কয়টি উপগ্রহ? 53টি, 53। ঠিক আছে, তার মধ্যে একটি উপগ্রহের নাম কি? টাইটান, বৃহত্তম উপগ্রহ শনি। ঠিক আছে, টাইটান। তারপরে আসবে ইউরেনাসের কয়টি উপগ্রহ সংখ্যা? 27টি উপগ্রহ আছে ইউরেনাসের, তার মধ্যে একটি উপগ্রহের নাম কি? মিরান্ডা। ঠিক আছে, এই যে মিরান্ডার ছবি। তার মধ্যে নেপচুনের উপগ্রহের সংখ্যা কয়টি? 13টি, তার মধ্যে বিশেষ উপগ্রহ নামটা কি তার? একটার নাম হচ্ছে নেপচুনের, 13টির মধ্যে একটির নাম হচ্ছে টাইট্রন। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্টাডি মেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। ঠিক আছে, বাই।